জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি তহিদুল তারেক। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন দল নিয়ে বৃহত্তর জোট করতে চায় বিএনপি। একই সঙ্গে নতুন বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। বেলা 12:30টার দিকে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আরও বলেন, জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে। ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে। সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। সোমবার গুলশানে ইকোনমিক রিফর্ম সামিট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। বলেন, জোটবদ্ধ দলগুলো ভোটে নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধানটি যৌক্তিক নয়। এ সময় রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তন না আনতে পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, দ্বিমত পোষণ করেও পারস্পরিক সম্মান বোধ রাখতে হবে। রাস্তায় নয়, জনগণের রায় নিয়ে সংসদের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান তিনি। আমরা যে যাই করি, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করবো, এটা আমরা জানি। সেটা ঐক্যমত হলেও আমরা বাস্তবায়ন করব, না হলেও করব। গণতন্ত্র না থাকাকালীন আমরা রাস্তায় গিয়েছি। দেশে যখন গণতন্ত্র আছে, এখন থাকবে আগামী দিনে। আমাদের দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সেটা পাস করতে হবে। রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়, স্থিতিশীলতা নষ্ট করে নয়। কারণ এটা দেশের স্থিতিশীলতা নষ্ট হলে দেশ চারিদিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমতায় গেলে নারীর কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে 5 ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশি আমেরিকানদের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গণসংবর্ধনা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের আমির। আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেওয়া। পিআর পদ্ধতি চালু হলে নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাসের সমাপ্তি ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যারা গণভোট ভয় পায়, তারা জনগণের মতামতকে ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। সোমবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রক্তাক্ত 28 অক্টোবর উপলক্ষে 7 দিনব্যাপী ঘোষিত কর্মসূচির মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অনেকেই ফেসিবাদী আস্ফলন করছে, যাদেরকে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ইসলামপন্থীদের পাহাড়ধস বিজয় অর্জিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক মুজিবুর রহমান। এই পিআর যেটা হয়েছে, এটা দুটা কারণে খুব দরকার। একটা হলো টাকা পয়সা দিয়ে যে ধরনের ইলেকশন করা হয় এবং মারামারি করে ইলেকশন হয়, যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয়, তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি এই সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। ইলেকশন সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। গণভোটের মাধ্যমে এটার সমাধান হয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত। কোন স্বৈরাচারী, জুলুমবাজ, ফেসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। আমরা সবাইকে স্মরণ করার জন্য বলবো, এই বাংলাদেশে 2000 লোক শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে, 40,000 লোক আহত হয়েছে, বাকি মানুষ কিন্তু এখনো জীবিত আছে। কাজে যে যাই করতে চাইবে না তাই হবে, এই বাংলাদেশে সেইটা আর হবে না।
জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে ফের জানালেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এখন নিজ থেকে দলটিকে অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে নির্বাচন ভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 42,761টি ভোট কেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধন ও পর্যবেক্ষক সংস্থার নিয়োগ নিয়ে কিছুটা পিছিয়ে কমিশন। নিবন্ধনের বিষয়টি চলতি সপ্তাহে চূড়ান্ত করার আশা করেন তিনি। সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে 90 থেকে 95% প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে ইসি দাবি করেন। আরপিও সংশোধন নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। বিএনপির রাজনৈতিক দলের থেকে এসে রাজনৈতিক প্রতীকের জোটবদ্ধ এটা কমিশন সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে কি করবেন না করবেন। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে যে এটা উপদেষ্টা পরিষদের থেকে যেটা অনুমোদিত হয়ে গেছে, এটা আইন মন্ত্রণালয়ের কাছে প্রাথমিকভাবে আছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম বলেছেন, শাপলা প্রতীক ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন না দিতেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা মনে করি শাপলা না দেওয়ার কোনো প্রশ্নই নাই। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নিব। যখন একটা জিনিস আমার প্রাপ্য, এনসিপির প্রাপ্য, যখন সেটা দেওয়া হবে না, তাহলে অবশ্যই সেই স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে আমার লড়াই করতে হবে। এনসিপির যদি প্রয়োজন হয়, এনসিপি এই লড়াইটা রাজনৈতিকভাবে রাজপথে করবে। অভ্যুত্থানের পরে এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভাব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। জুলাইকে ব্যবহার করে একটি পক্ষ নিজের আখের গোছানোয় ব্যস্ত বলে মন্তব্য করেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সকালে রংপুরের কারমাইকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জীবন থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। জুলাইকে ব্যবহার করে একটা শ্রেণী তাদের নিজেদের আখের গোছানো, নিজেদের পকেট ভারী করা, নিজেদের সম্পদের পাহাড় গড়ার নেশায় মত্ত হয়েছে। কিন্তু আমরা এই প্রজন্ম বিশ্বাস করি, আমরা বেঁচে থাকতে, আবু সাইদের প্রজন্ম বেঁচে থাকতে কাউকে জুলাই নিয়ে ব্যবসা করতে আমরা দিব না ইনশাআল্লাহ। এবং আবু সাইদের যে স্বপ্ন, আবু সাইদের পিতার যে স্বপ্ন, প্রত্যেক শহীদ পরিবারের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরাও আমাদের জীবন দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির পর আজ এক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হবে। তবে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সরকারের সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ হবে। এ তথ্য সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের নিয়মিত কাজ ও বৈঠক চলমান থাকবে। ফের নিরবিচ্ছিন্নভাবে পুনরায় চালু হলো মেট্রো রেল। সকাল 11টা নাগাদ মেট্রো রেল কর্তৃপক্ষের পূর্ব ঘোষিত সময়ে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল পুনরায় চালু হয়। এর আগে রোববার দুপুরে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনের 433 নম্বর পিলারের বেয়ারিং ছিটকে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যু হলে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকে মতিঝিল থেকে ফার্মগেট স্টেশনের মেট্রো চলাচল। ঘটনার পরপরই শুরু হয় মেরামত কাজ। এতে রাজধানীর সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে কর্মমুখী মানুষ। এরপর প্রায় 23 ঘন্টা পর শুরু হলো মতিঝিল থেকে উত্তরের মেট্রো চলাচল। মেট্রো রেল ও ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুনানি মঙ্গলবার।
আইনজীবী আব্দুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হবে। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চেয়েছেন। একই সাথে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতে শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। ফার্মগেটে মেট্রোর বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে একজন নিহত হন, আহত হন দুজন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়েছে। রিটে যেটা চেয়েছি, আমাদের রুলে 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং পাশাপাশি এইখানে যে এই রক্ষণাবেক্ষণের যে জবাবদিহিতা সেটার স্বচ্ছ প্রক্রিয়া আছে কিনা সেটার উপরেও আমরা রুলের প্রেয়ার করেছি। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে শরীয়তপুরের নড়িয়ার মুক্তারের চর পূর্ব পোড়াগাছা দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে নড়িয়া মসজিদের কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে রোববার রাত 10টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় স্ত্রী ও 2 সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন আবুল কালাম আজাদ। জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মুস্তাফিজুর রহমান। ওই দিনই গুলিতে মারা যান তার মা। সেই নির্মম ঘটনার বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরে বিচার চেয়েছেন মুস্তাফিজুর রহমান। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 3 নভেম্বর। 2024 সালের 19 জুলাই দাদির সঙ্গে আইসক্রিম কিনতে বাসার নিচে দোকানে নামেন বাসিত খান মুসা। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে আঘাত হানে বাসিতের মাথায়। লুটিয়ে পড়েন মাটিতে। সঙ্গে থাকা দাদিও গুলিবিদ্ধ হন। সে যাত্রায় গুলিবিদ্ধ বাসিত বেঁচে গেলেও মৃত্যুবরণ করেন দাদি, অর্থাৎ মুস্তাফিজুর রহমানের মা হাসপাতালে নেয়ার পথে মারা যান। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। সোমবার মায়ের হত্যা ও সন্তানের গুলির ঘটনার সাক্ষ্য দিতে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আদালতে সাক্ষ্য দেয়া শেষে গণমাধ্যমে কথা বলেন মুস্তাফিজুর রহমান। মুসাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা বের হয়ে আপনার মার পেটে লাগে। আপনার মাকেও তো হসপিটালে নিয়ে যাই, ফরাজি হসপিটালে নিয়ে যাই। তখন বলার পর আমি তো আর কিছু বুঝতেছি না যে ছেলেকে নিয়ে থাকবো না মাকে নিয়ে থাকবো। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। বাংলাদেশ ও পাকিস্তানের 9ম জেইসি কমিশনে 2 দেশের মধ্যে বিমান, নৌ চলাচল, কৃষি শিক্ষা ও জ্বালানি নিয়ে বেশ কিছু সমঝোতা হয়েছে। দীর্ঘ 2 দশক পরের এই বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে জেইসির বৈঠকে যোগ দিতে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আসেন 2 দেশের প্রতিনিধি দল। সকাল 10:45 থেকে 1:45 পর্যন্ত চলা এই রুদ্ধদ্বার বৈঠকে 2 দেশের অর্থ বাণিজ্য সম্পর্কিত 29 কর্মকর্তা যোগ দেন। বাংলাদেশের পক্ষে এই বৈঠকে নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা, অপরদিকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী। টানা 2 ঘন্টা বৈঠক শেষে বিএসটিআই এবং পাকিস্তানের হালাল খাদ্য সংস্থার মধ্যে হালাল খাদ্য বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। পরে 2 দেশের নেতা বলেন, দীর্ঘ বিরতির পর 2 দেশের বাণিজ্য বিনিয়োগের নতুন অভিযাত্রা শুরুর ক্ষেত্র তৈরি করেছে এই যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। তারা বলেন, বাংলাদেশ থেকে পাট ও ঔষধ আমদানি করার ব্যাপারে আগাচ্ছে পাকিস্তান এবং সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান তারা। We are meeting as JEC after a lull period of 20 years, and we want to build
on this positive momentum for the mutual benefit of both the countries. আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে। ট্রেড, কমার্স, আইটি, কৃষি, দ্যাট ইজ এগ্রিকালচার, ফুড, প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করেছে এবং মোটামুটি যেগুলো আমরা এগ্রি করেছি সবগুলো কিন্তু দুটো দেশের জন্য, দুটি দেশের মানুষের জন্য উপকার হবে। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে, সার্কটা এখনও উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি এরকম কোঅপারেশন প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ শ্রমিকের ক্ষেত্রে অগ্রগতি বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভসের প্রতিনিধি দল। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 23 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি দক্ষ কর্মী নিয়োগের সুবিধার্থে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক সই করেন তারা। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর 2000 দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তী 2027 সালে 6000 ও 2028 সালে 18000 কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে নির্মাণ খাত, সেবা খাত, এভিয়েশন খাত, গার্মেন্টস ও কৃষিতে সবচেয়ে বেশি কর্মী চাহিদা রয়েছে। পাশাপাশি আগামীতে গাড়ি চালক, অটোমোবাইল ও রিসাইক্লিং খাতে দক্ষ কর্মীর চাহিদাও রয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য স্মার্ট মানব সম্পদই হবে বাংলাদেশের মূল শক্তি, এমন মন্তব্য করেছেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। একই সঙ্গে 2030 সালের মধ্যে কমপক্ষে 30% শিক্ষার্থীকে কারিগরি শিক্ষার আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার দুপুরে রাজধানীর ডিসিসিআই অডিটোরিয়ামে চতুর্থ শিল্প বিপ্লব 4IR প্রেক্ষাপটে স্মার্ট মানব সম্পদ উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বলেন, আগামী 5 বছরে দেশের বর্তমান চাকরির 1/4 বদলে যেতে পারে। একই সময়ে 2030 সালের মধ্যে প্রায় 17 কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে 9 কোটি 20 লাখ মানুষ তাদের বর্তমান চাকরিতে ঝুঁকির মুখে পড়বে বলেও জানান তিনি। একই সঙ্গে শিল্প খাতে প্রযুক্তি ভিত্তিক দক্ষ পেশাদার তৈরির ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী নাবিদ নেওয়াজকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। নাবিদের শরীর 45% দগ্ধ হয়েছিল। সে স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী। ছাড়পত্র দেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন। জানান, হাসপাতালটি আরও জনবান্ধব করা হবে। মাইলস্টোন অগ্নিকাণ্ডে এই হাসপাতালে আর মাত্র 5 জন রোগী চিকিৎসাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে বাকিরাও চিকিৎসা শেষে বাড়ি ফিরে যাবে। আমাদের এই হাসপাতালের কর্মকাণ্ডকে যাতে আসলেই জনবান্ধবভাবে নিয়ে যেতে পারি, হ্যাঁ, তার জন্য যে সমস্ত যদি আমাদের কোনো দিকে কোনো দুর্বলতা থাকে সেগুলো পজিটিভ ওয়েতে আপনারা আমাদের কাছে যদি তুলে ধরেন, তাহলে আমরা চেষ্টা করবো সেই জিনিসগুলোকে, সেই ভুল ত্রুটিগুলোকে সমাধান করে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমাদের কাছে এই মুহূর্তে নাবিদ চলে যাওয়ার পরে আর 5 জন পেশেন্ট থাকবে। তাদের অবস্থা আলহামদুলিল্লাহ সবার অবস্থাই ভালো, হ্যাঁ, সবাই চলে যাবে। সারা দেশে গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 983 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 269 জনে। গত 24 ঘন্টায় 970 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট 63,414 জন। ওকে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। কাল রাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে। তবে বাংলাদেশে এর খুব একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক বার্তায় আবহাওয়াবিদ SM কামরুল হাসান বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে, ফলে এদিকে বাতাস কম। তবে মঙ্গলবার দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাত থেকে দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় জেলেদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা উপকূলীয় অঞ্চলে আপাতত দুই দিন বাড়ার সম্ভাবনা কম। তবে ওটা ল্যান্ডে ওঠার পরে আপনার ল্যান্ডের উপর দিয়েই দুর্বল হয়ে লো প্রেসার হিসাবে আপনার বিশেষে আমাদের উত্তরাঞ্চল সাইক্লোনটা আসলে যেখান থেকে ক্রস করবে সেটা আমাদের উপকূল থেকে বেশ দূরে, যার জন্য প্রভাবটা ঠিক ওইভাবে আমাদের উপকূলে আসবে না। জামালপুর সদরে কাভার্ড ভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। দুপুর 12টার দিকে সদরের দিকপাইত এলাকার ইকোনমিক জোন গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশার এক যাত্রীর। পরে আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে মৃত্যু হয় আরও 2 জনের। আর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও পালিয়ে গেছে ড্রাইভার ও হেল্পার। কিশোরগঞ্জের ভৈরবকে জেলাতে রূপান্তরের দাবিতে রেলপথ অবরোধ করে কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় ট্রেনে পাথর নিক্ষেপ করে অবরোধকারীরা। আহত হয় এক যাত্রী। সকাল 10টায় ভৈরব রেল স্টেশনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা। আন্দোলনকারীরা প্রায় 2 ঘন্টা রেলপথ আটকে রাখে। এ সময় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে ট্রেনটি ছেড়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা পাথর ছোড়ে। এ সময় জাহাঙ্গীর নামে এক যাত্রী আহত হন। একই সময় আটকা পড়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস। পরে দুপুর 11:15টার দিকে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমাদের একটাই দেবে, আমরা ভৈরব জেলা চাই। বাংলাদেশের 64টা জেলা যদি 65তম জেলা হয় তাহলে সেটাই ভৈরব চাই আমরা। কিশোরগঞ্জ যে ট্যাক্স দেয় ভৈরবের দ্বিগুণ দেয়। একটা সদরে যদি যে পরিমাণ ট্যাক্স দেয় এর চেয়ে দ্বিগুণ যদি ভৈরব থেকে আসে, কেন আমরা নিজের দামে নিজে আদায় করব না? রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণভাবে ব্লকেট কর্মসূচি পালন করতেছিলাম। এক পর্যায়ে দেখা যায় আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ঢুইকা ইটাইটি শুরু করছে। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে স্থাপনা উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে শহরের সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল 6টা থেকে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে এ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ওষুধ ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বন্ধ রয়েছে প্রায় 1000 ওষুধের দোকান। সংশ্লিষ্টরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণী ভিত্তিতে 14টি দোকান রয়েছে। এর মধ্যে অধিকাংশই ওষুধের দোকান। সম্প্রতি কলেজে দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণে বিপণী বিধির দোকানগুলো উচ্ছেদের দাবি তোলে কলেজের শিক্ষার্থীরা। তবে ওষুধ ব্যবসায়ীরা বলছেন, নিয়ম মেনে বৈধভাবে মহিলা কলেজ বিপণী বিধিতে ব্যবসা পরিচালনা করছেন তারা। হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ দোকান উচ্ছেদ করা হবে এই মর্মে নোটিশ দিয়েছে, যা অমানবিক। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জেলা শহরের সকল ওষুধের দোকান বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় গ্রেপ্তারকৃতদের 20 দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় মেডিকেলের বিভিন্ন অংশ থেকে প্রথমে 14 জনকে আটক করে র্যাব। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে 11 জনকে কারাগারে পাঠানো হয়। পরে জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও প্রতারণার ঘটনা ঘটছে। মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনতে ও শৃঙ্খলা ফেরাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টার দিকে বরিশাল নগরীর সদর রোডের অশ্বনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এদিকে দুপুরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয় ময়মনসিংহের টাউন হল মুক্তমঞ্চে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। একই আয়োজন ছিল নওগাঁতেও। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নওজোয়ান মাঠে এসে জড়ো হয় নেতাকর্মীরা। পরে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। এছাড়া নাটোর জেলা যুবদলের আয়োজনে শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে নেমে রোববার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসাইনের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের কর্মকর্তা ও চিকিৎসা কেন্দ্রের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। সোমবার বেলা 11:30 থেকে ক্যাম্পাসের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। প্রতিবাদের অংশ হিসেবে সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ, ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের সাথে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, শরীরচর্চা কেন্দ্রে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু এবং চিকিৎসা কেন্দ্রের অবহেলা মেনে নেওয়ার মতো নয়। তদন্ত করে দ্রুত দায়িত্ব অবহেলাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। চিকিৎসা কেন্দ্রের সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি ট্রেনারদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানান তারা। চীনের জিংজিয়াং বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার প্রগতি। সকাল 10টায় চীনের জিংজিয়াং ইন্টারন্যাশনাল বার্থ থেকে প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে জাহাজটি। বিএসসির বহরে যুক্ত হওয়া এই জাহাজের পণ্য পরিবহন সক্ষমতা 63,500 টন। জাহাজটি 199 মিটার লম্বা, 33 মিটার প্রস্থ ও 18 মিটার গভীর। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুর মালেক জানান, নিজস্ব অর্থায়নে $38 মিলিয়ন জাহাজটি ক্রয় করা হয়েছে। নির্মাণের পর আন্তর্জাতিক সব নিয়ম ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমায় লাল সবুজ পতাকা বহন করবে। এতে দেশ বিদেশে সরকারি পণ্য পরিবহন সক্ষমতা আরও বাড়ল। এ জাহাজ থেকে বছরে 100 কোটি টাকা আয়ের সম্ভাবনা দেখছে সরকার। আগামী ডিসেম্বরে সরকারের বহরে যুক্ত হবে নতুন আরও একটি জাহাজ, যেখান থেকে আয় হবে আরও 100 কোটি টাকা। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে 2022 সাল থেকে এখন পর্যন্ত 3 লাখ কেজির বেশি সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন। সকালে কক্সবাজারের সমিতি পাড়ার আয়োজিত প্লাস্টিকের বিনিময়ে বাজার কর্মসূচিতে এই তথ্য জানান জেলা প্রশাসক ও বিদ্যানন্দ কর্তৃপক্ষ। সমুদ্রে প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচির আওতায় সকাল 10টায় দিনব্যাপী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক, যেখানে 500 প্রান্তিক পরিবার প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য ক্রয় করার সুযোগ পেয়েছেন। প্রায় 19 ধরনের নিত্যপণ্যের সুপার শপ সাজিয়ে বসে বিদ্যানন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা, যেখানে 1 কেজি প্লাস্টিক দিয়ে পাওয়া যায় 6টি ডিম, 1 কেজি প্লাস্টিকে 1 কেজি চাল, 5 কেজি প্লাস্টিকে 1 লিটার তেল সহ বিভিন্ন জিনিস। সাতচল্লিশতম আসিয়ান শীর্ষ সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ার 4 দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরল খনিজ রপ্তানিতে চীনের কড়াকড়ি বাণিজ্য ঘাটতি মোকাবেলা ও সরবরাহ সচল রাখতে দক্ষিণ পূর্ব এশীয় অংশীদারদের সঙ্গে একাধিক চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী মালয়েশিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর 19% শুল্ক বহাল রাখবে। তবে কিছু পণ্যের ক্ষেত্রে এই শুল্ক ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনার আশ্বাসও দেওয়া হয়েছে। এছাড়াও ভিয়েতনামের সঙ্গে একই ধরনের বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
এশিয়া সফরে মালয়েশিয়ার পর জাপানে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের মন্ত্রিপরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে টোকিওর ইম্পেরিয়াল প্যালেসে পৌঁছালে ট্রাম্পকে স্বাগত জানান জাপানের সম্রাট নারুহিতো। এরপর দুজনে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে 2019 সালে রাষ্ট্রীয় সফরের সময় ট্রাম্পের জন্য একটি ভোজের আয়োজন করেছিলেন সম্রাট নারুহিতো। মঙ্গলবার দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে $500 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে জাপান। সফরে মার্কিন সেনা এবং জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। গাজার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জিম্মিদের মরদেহ উদ্ধারে সহায়তা করতে মিশরের প্রতিনিধি দল ও আন্তর্জাতিক রেড ক্রসকে স্থানীয়দের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছে ইসরায়েল। ট্রাম্পের প্রস্তাবে গাজার যে বিশেষ লাইন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল, সেখান থেকে উদ্ধার অভিযান চালাতে পারবে মিশর ও রেড ক্রস। এর আগে গাজায় ভারী যন্ত্রাংশ ও উদ্ধার সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধ জারি করে ইসরায়েল। সে নিষেধাজ্ঞা শিথিল না করলেও আপাতত মিশরের প্রতিনিধি ও রেডক্রসকে উপত্যকায় মরদেহ উদ্ধার অভিযানের অংশ নেওয়ার অনুমতি দিয়েছে তারা। হামাসের হাতে আটক জিম্মি ছাড়াও গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন 9,000-এরও বেশি ফিলিস্তিনির মরদেহ। এদিকে রোববার এক সংবাদ সম্মেলনের গাজায় মূল শহরের মেয়র অভিযোগ করেন উপত্যকাটিতে পানি সরবরাহ সচল ও কূপ খননের জন্য 250 যানবাহন এবং 1000 টন সিমেন্ট প্রয়োজন হবে। পাঁচ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ইন্ডিগোর একটি ফ্লাইট কলকাতা থেকে 180 জন যাত্রী নিয়ে সোমবার চীনের গুয়াংজুতে অবতরণ করে। এর আগে রোববার ভারতের চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেন। সাংহাই নয়াদিল্লি রুটে ফ্লাইট চালু হবে আগামী 9 নভেম্বর থেকে। এই রুটে প্রতি সপ্তাহে 3টি ফ্লাইট চলাচল করবে বলে জানা গেছে। এই পদক্ষেপকে এশিয়ার দুই বড় রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপনের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। 2020-এ করোনার মহামারীর প্রাদুর্ভাব শুরুর পর দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এরপর হিমালয় সীমান্তে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের জেরে এতদিন বন্ধ ছিল ভারত ও চীনের সরাসরি ফ্লাইট। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতের 50 নাগরিককে দিল্লিতে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। ভারতীয় পুলিশ বিভাগের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, রোববার তাদেরকে বহনকারী বিমান দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাদের হাতকড়া ও পায়ে বেড়ি পরানো ছিল। ফেরত আসাদের সবাই হরিয়ানা রাজ্যের নাগরিক। ইতোমধ্যেই তাদেরকে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হরিয়ানা পুলিশ জানায়, এরা সবাই যুক্তরাষ্ট্র যেতে দক্ষিণ ও মধ্য আমেরিকায় মানব পাচারের জন্য পরিচিত ডানকি রুট ব্যবহার করেছিল। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত 2000-এর ওপরে ভারতীয় নাগরিককে বৈধ কাগজপত্র না থাকায় নয়াদিল্লিতে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। তৃতীয়বারের মতো মন্ত্রিসভা সম্প্রসারণ করল নেপালের অন্তর্বর্তী সুশীলা কার্কির সরকার। এবার তরুণদের মধ্যে জনপ্রিয় এমন দুই নেতা। মন্ত্রিসভার দুই সদস্যের নাম সুধা শর্মা গৌতম এবং বাবলু গুপ্তা। সুধা শর্মা গৌতম স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আর বাবলু গুপ্তা সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রপতি রামচন্দ্র পটেলের কাছ থেকে শপথ নিয়েছেন তারা। এ নিয়ে নেপালের অন্তর্বর্তী সরকারে মন্ত্রীদের সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। সুশীলা কার্কি আগেই জানিয়েছিলেন তার মন্ত্রিসভা 11 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার জেরে জেনজির আন্দোলনের মুখে গত 9 সেপ্টেম্বর নেপালে কেপি শর্মা সরকারের পতন হয়। চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির কাঠামোতে রাজি হওয়ার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম
0.7% বেড়ে দাঁড়িয়েছে 66.4 মার্কিন ডলারে। অর্থাৎ রোববারের তুলনায় প্রতি ব্যারেল তেলের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত 47 সেন্ট। এছাড়াও 0.75% বেড়েছে ওয়েস্ট টেক্সাস ক্রুড তেলের দাম, যদিও গেল সপ্তাহে তেলের বাজারে গুরুতর দর বৃদ্ধি রেকর্ড করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করায় ব্রেন্ট ক্রুজের দাম 1 লাফে বেড়ে যায় 8.9%। মূলত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আর চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করায় বাজারে তেলের চাহিদা বাড়ছে। রয়টার্সের দাবি, এ কারণে তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন মেলিসা সোমবার মধ্যরাতে বা মঙ্গলবার ভোরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ উপকূলে আঘাত হানতে পারে। জ্যামাইকার কিংস্টন থেকে হারিকেনটি এখন প্রায় 200 কিলোমিটার দূরে রয়েছে। যদিও এখন অনেকটা ধীরগতি, ঘন্টায় 7 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে হারিকেনটি। এর মধ্যে জ্যামাইকাতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। উপকূলে আছড়ে পড়ার পর বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 230 কিলোমিটার। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, হারিকেনের প্রভাবে জ্যামাইকার কিছু অংশে প্রায় 40 ইঞ্চি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। মাছ ধরার নৌকাগুলোকে তীরে ফিরে আসার জন্য বলা হয়েছে। মঙ্গলবার রাতে হারিকেনটি উত্তর দিকে অগ্রসর হয়ে পূর্ব কিউবার উপর দিয়ে অতিক্রম করবে। যৌথ সামরিক প্রশিক্ষণ পরিচালনার জন্য মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ত্রিনিদাদ ও টোবাগোর নৌবন্দরে নোঙর করেছে। ত্রিনিদাদ ও টোবাগোর মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানায়, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতামূলক সম্পর্ককে বাড়াতে আগামী 4 দিন পোর্ট অফ স্পেনে অবস্থান করবে যুদ্ধজাহাজ। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগটিকে ভালোভাবে নেয়নি ভেনেজুয়েলা। প্রতিবেশী রাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সামরিক সংঘাত ঘটাতে চাচ্ছে বলে অভিযোগ দেশটির সরকারের। এছাড়া কারাকাস জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থার সরাসরি তথ্যের মাধ্যমে তারা ক্যারিবীয় অঞ্চল থেকে একদল ভাড়াটে সৈনিককে আটক করেছে, যাদের লক্ষ্য ছিল ভেনেজুয়েলার নয়বহরের ওপর মিথ্যা অভিযোগে হামলা চালানো। মাদকের চোরাচালানকে কেন্দ্র করে উত্তপ্ত কারাকাস ওয়াশিংটন সম্পর্ক। এর জেরে চলতি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনায় সিআইএকে অনুমোদন দেয়। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে আজ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। বন্দর নগরীতে এবারই প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। 20 ওভারি ম্যাচে এখন পর্যন্ত 19 বার একে অপরের বিপক্ষে লড়েছে দুদল, যেখানে বাংলাদেশের জয় পেয়েছে 8 ম্যাচে এবং বিপরীতে ক্যারিবীয়দের জয়ের সংখ্যা 9টি। এরই মাঝে মিরপুরে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এই অভিজ্ঞতা কাজে দেবে লাল সবুজদের। এছাড়া আরব আমিরাত থেকে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-20তে সিরিজটিতে জয় নিয়ে ফেরায় এই সিরিজেও আত্মবিশ্বাস যোগাবে টাইগার শিবিরে। ইনজুরি কাটিয়ে আবার মাঠের খেলায় ফিরতে চলেছেন টি-20 দলের অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে জানালেন দল নিয়ে নিজের প্রত্যাশার কথা। অধিনায়ক লিটনের চাওয়া, বিশ্বকাপের আগে শেষ 2 সিরিজে চাপ নিয়ে খেলুক ক্রিকেটাররা। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হওয়ার গুঞ্জন নিয়েও কথা বলেছেন লিটন। আমি 2টা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আয়দার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এই 6টা গেম থেকে যতটা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো, ব্যাকফুটে থাকবো। দ্যাট মিনস যে চ্যালেঞ্জের কথা বলতেছি, নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো। আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে। যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে। দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে, ক্যাপ্টেনশিপ এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনো কোনো কিছু আসে না। পিঠের চোটের কারণে পার্থে প্রথম অ্যাশেজ টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। তবে এই সপ্তাহেই বোলিং অনুশীলনে ফেরার কথা রয়েছে অজি এই অলরাউন্ডারের।
যাতে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট হতে পারেন তিনি। কামিন্স যে প্রথম টেস্টটি খেলতে পারবেন না তা আগে অনুমান করা গিয়েছিল। সেপ্টেম্বরে কোমরে ইনজুরি ধরা পড়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে করেই অস্বস্তিতে ভুগছিলেন এই অস্ট্রেলিয়ান। এখন দেখার বিষয় অনুশীলনে ফেরার পর তার কতটা উন্নতি করতে পারেন কামিন্স। যদি উন্নতি না করতে পারেন তাহলে ব্রিসবনে দ্বিতীয় টেস্টেও ফেরা হবে না তার। পার্থে প্রথম অ্যাশেজ টেস্টটি শুরু হবে 21 নভেম্বর। অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত জটিলতায় সিডনির একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ভারতের ওয়ানডে দলের সহ অধিনায়ক শ্রেয়াস আয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। সিডনিতে সিরিজের শেষ ম্যাচে ক্যাচ নিতে গিয়ে পাঁজরে আঘাত পান আয়ার। প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপরেই তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। সম্ভাব্য জটিলতা এবং সংক্রমণ হার এড়াতে তাৎক্ষণিকভাবেই আয়ারকে আইসিইউতে নেওয়া হয়েছে। বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যমের ভাষ্য, দ্রুত হাসপাতালে নেয়ার সুবাদে জটিল পরিস্থিতি এড়াতে পেরেছেন শ্রেয়াস আয়ার। সিডনির এই হাসপাতালেই আগামী কয়েক সপ্তাহ পর পার করতে হবে ভারতের এই মিডল অর্ডার ব্যাটারকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রাতে জয় পেয়েছে বোর্নমাউথ, আর্সেনাল, অ্যাস্টন ভিলা, টটেনহামের মতো ক্লাব। রোববার রাতের হাই ভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ ভিলা পার্কে ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের 19 মিনিটে একমাত্র গোলটি করেন ভিলার পোলিশ ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। দিনের অপর ম্যাচে ঘরের মাঠে 2-0 গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়েছে বোর্নমাউথ। এছাড়া এভারটনকে 3-0 গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ম্যাচটিতে জোড়া গোল পেয়েছেন ম্যাকি ভ্যান ডে ভ্যান। শেষ করছি এখন চারদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/ekhon.tv এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন www.youtube.com/c/ekhon.tv।